আমরা এটা বুঝতে পারিনি। এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায়, তাতে ভারতের সরকারের কোনো গৌরবের কথা হয় না, সেটা লজ্জার কথা হয়। এই লজ্জার কথা হয়। এবং আমরা প্রথমে জেনেছিলাম কি, তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন জানতে পারছি, আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে, চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্যে, তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত, তার যে প্রেসিডেন্সিয়াল বিমান বহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে, অথবা কোনো তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোনো বিমান, সরকারের নেতা মন্ত্রী টন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয়। পরে দেখা গেল 26 তারিখ যখন 25 তারিখে যখন সেই বিমান এলো তাকে নেওয়ার জন্যে, দেখা গেল যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে এরোপ্লেনের কোম্পানি, যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে, সেই বোধহয় সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম, সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার। আবার পরবর্তী সময়ে এটাও জানা যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না, সেটাও নাকি দিতে হবে বাংলাদেশ সরকারকে। এটা সত্যি কিনা জানি না, কিন্তু বাজারে এরকম একটা গুজব রটেছে, গুজবও হতে পারে, সত্যি হতে পারে। বললামই তো যে চীন সরকার যে বিমানটি পাঠিয়েছে সেটা কোনো সরকারি বিমান নয়, সেটা একটা তাদের বিমান যে সংস্থা, বিমান ব্যবসার একটা ব্যবসায়িক সংস্থার বিমান, তাদের একটা বিমান তাকে পাঠিয়ে দিয়েছে। এবং তার টাকাটাও কে দেবে সেটা নিয়েও প্রশ্নটা উঠছে। আসি সফরের কথায়, যে সফরে উনি গেলেন, উনি 26 তারিখ বাংলাদেশ সময় সম্ভবত 4টে নাগাদ উনি চীনে পৌঁছে গিয়েছিলেন। 4টে নাগাদ তো উনি চীনে পৌঁছে গেলেন। সেদিনের কিছু উনি চীনে পৌঁছলেন, কোথায় পৌঁছলেন যেখানটা, সেটা কিন্তু বেজিংয়ে নয়। আমরা আগে শুনেছিলাম বেজিংয়ে উনি যাবেন, সেখানে চীনের রাষ্ট্রপতি সেখানে তার জন্য শি জিনপিং তার জন্য অপেক্ষা করবেন, সেসব কিছু হয়নি। সেখানে রেড কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হবে, রেড কার্পেট বিছিয়ে, এবং সেখানটায় তাকে গার্ড অফ অনার টনার দেওয়া হবে ইত্যাদি আমরা শুনেছিলাম। কারণ চীন খুব আগ্রহী তাকে নিয়ে যাওয়ার জন্যে, যার জন্য চীন তাকে নিজেদের বিমান পাঠিয়েছে। পরে জানা যাচ্ছে সেটা ভাড়ার বিমান, একটা কোম্পানির বিমান, কোনো সরকারের নয়, শি জিনপিং এর প্রেসিডেন্সিয়াল বিমান নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিমানের ভাড়াটাও নাকি আবার ইউনূস সাহেব অন্য দিক দিয়ে দিয়েছেন। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে 26 তারিখ তিনি গেলেন কোথায়? বোয়াও একটা সম্মেলন আছে, সেটা সাউথ চায়নাতে, সেইখানে তিনি গেলেন। বোয়াও ফোরাম বলে একটা, তাদের একটা অনেকটা এনজিও গোছের কিছু শিল্প টিল্প তারা বসায় টসায়, এইরকম জায়গায় তাদের সাথে তিনি সম্মেলনে অংশ নেওয়ার জন্য গেলেন। তিনি বোয়াও বিমানবন্দর, সেখানটায় সেই বোয়াও সম্মেলন যেখানে, সেখানকার বিমানবন্দরে সেখানে যাওয়ার পর দেখা গেল যে তার জন্য একটা রেড কার্পেট আছে বটে, লাল রঙের একটা কার্পেট আছে, তবে সেটা রেড কার্পেট ওয়েলকাম সেটাকে বলে না, পথের উপরে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। মানে অনেকের বিয়ে বাড়ি টাড়িতে যেমন না দেখেন, যেমন একটা লোকজন আসবে বলে তাদের ওখানটায় একটা কার্পেট বিছিয়ে দেয়, কার্পেট নয়, কার্পেট বিছায় না, সেটাকে বলে ওই অনেকটা একটা কিছু কাপড় টাপড় ধরনের বিছিয়ে দেয়, এখানেও সেরকম একটা বিছিয়ে দিয়েছে। এবং তাকে যারা ওখানটায় তাকে যে যারা রিসিভ করতে এলেন বিমানবন্দরে, তাদের মধ্যে চীনের শি জিনপিং ছেড়ে দিন, কোনো মন্ত্রীতন্ত্রীও ছেড়ে দিন, কোনো বড় মাঝারি গোছের কোনো নেতা পর্যন্ত, কোনো মন্ত্রী পর্যন্ত তাকে সেখানে রিসিভ করতে আসেননি। তো 26 তারিখ তিনি থাকলেন সেখানে গিয়ে। 27 তারিখে তিনি সেই বোয়াও ফোরামে নামে একটা এনজিও গোছের ফোরাম, তাদের সম্মেলন, বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে কোনো দেশের মানে রাজা উজির বলবো না, মন্ত্রী টন্ত্রী গোছের, প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, এমনি মন্ত্রী টন্ত্রীও সেখানে যান না, কিন্তু ইনি সেখানে গেলেন। ইনি সেখানে গিয়ে তাকে সেখানটায় তিনি ভাষণ টাষণও দিয়েছেন 27 তারিখে। এরপর আজকে হচ্ছে 27 তারিখ, এরপর 28 তারিখ
কাল কথা চেষ্টা চলছে যাতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তার একটা বৈঠক করা যায়। এই বৈঠকটা এখনো বলছি, এটা কিন্তু এখনো কিন্তু চূড়ান্ত নয়। সেই বৈঠক তবে ধরে নিলাম শি জিনপিং নিজে না এলেও তার অন্য কোনো মন্ত্রী তিনি নিজেও আসতে পারেন, তিনি তো হচ্ছেন রাষ্ট্রপতি, তিনিও আসতে পারেন, অথবা তিনি সেখানকার প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ আসতে পারেন। অন্য কারোর কথা বললাম এই জন্যেই, চীনের অবস্থা কিন্তু এখন একটা ভালো নয়। চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে চলছিল, যে প্রকল্প বাংলাদেশের মধ্যেও আছে যা, এবং সেটা চীনের সব থেকে এর মধ্যে বড় যে প্রকল্প ছিল সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেইটা বালুচিস্তানের উপর দিয়ে গদার বন্দরে যাচ্ছিল। সেই বন্দরটা হচ্ছে বালুচিস্তানের মধ্যে, এবং বালুচিস্তানের অবস্থা এখন কি আছে সেটা আপনারা জানেন। সুতরাং সেখানটায় চীনের এখন মাথায় হাত অনেক জায়গাতেই, চীনের অবস্থা এখন এইখানটায়। ওদিকে আমেরিকা হুঙ্কার দেওয়া শুরু করেছে যেভাবে চীনের বাণিজ্য নিয়ে, চীন তো বেঁচে আছে বাণিজ্যের জোরে, চীনের উন্নতি বাণিজ্যের জোরে, সেইটা এখন অনেকটা খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে। সুতরাং শি জিনপিং এর মাথায় অনেকটা চিন্তায় আছে, এবং কমিউনিস্ট পার্টির মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে গেছে। তা হলো শি জিনপিং যদি নিজে আসেন, কিংবা তিনি নিজে না আসে অন্য কাউকেও যদি পাঠিয়ে দেন, প্রধানমন্ত্রী ইত্যাদি কোনো মন্ত্রীকে যদি পাঠিয়ে দেন, তার সঙ্গে আলোচনা করবেন। তো এটা হচ্ছে, এবং তারপরে 28 তারিখে হচ্ছে এটা, এবং 29 তারিখে ঠিক আছে যে ইউনুস সাহেবকে পিকিং ইউনিভার্সিটি, নামটা মনে রাখবেন, পিকিং ইউনিভার্সিটি, বেইজিং ইউনিভার্সিটি নয়। যেমন অনেকেই বেইজিং ইউনিভার্সিটি এটা একটা জায়গার নাম, একটা সংস্থার নাম, এই নাম সাধারণত পরিবর্তন হয় না। যেমন আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি হয়নি, এটা মনে রাখবেন। তো ওই পিকিং ইউনিভার্সিটি তাকে দেবে সাম্মানিক ডক্টরেট উপাধি দেবে, সেটা তিনি নেবেন, এবং ওই 29 তারিখেই রাতে তার দেশে ফেরার কথা। এই হচ্ছে তার ওখানকার যে তার সফর সূচি। এখন শুনেছিলাম যে রেড কার্পেট অভ্যর্থনা, সেটা তো বললাম সেটা হলো না। এখন যে প্রশ্নটা হচ্ছে যে কি উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সেখানে, এই উদ্দেশ্যটা হচ্ছে আর কিছু না, টাকা ধার পাওয়া, আরো লোন করা। এই লোনটার দরকার হচ্ছে এই জন্যেই যে ওদিকে আমেরিকা তার আমেরিকা যে ইউএসএআইডি, তারা যে লোন দিত, তারা যে লোন নয়, তারা দাদো একেবারে কি বলবো, বিনা লোনে সুদে বিনা টাকা ফেরত দিতে হবে না, মানে একেবারে তাদেরকে দিয়ে দিত একেবারেই, মানে আরো বাংলা করে বলতে গেলে একেবারে যেটা ভিক্ষা করা গোছে নয়, ভিক্ষা গোছে দিয়ে দিত। সেই 29 বিলিয়ন ডলার কিন্তু বন্ধ হওয়ার পর এখন বাংলাদেশের অবস্থা অত্যন্ত সঙ্গীন। এই সঙ্গীন অবস্থা কাটাতে তাদের, এমনকি তারা তো লোন শোধ করতে পারছে না, লোনের ইনস্টলমেন্ট এমনকি তাদের সুদ পর্যন্ত দিতে পারছে না। ভারতের এই বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে বিরাট টাকা সুদ এবং তাদের ইনস্টলমেন্ট বাকি পড়ে রয়েছে, তবু ভারতের আদানি এবং অন্যান্য কোম্পানি তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। ভারত কিন্তু বিদ্যুৎ বন্ধ করে বাংলাদেশের লোককে মারার চেষ্টা করছে না, এটা মনে রাখবেন। এর পরে আছে কি, তার আরো উদ্দেশ্য ছিল যে বাণিজ্য চুক্তি করবেন, বাণিজ্য ট্রেড। আরে ট্রেডটা বাংলাদেশ আর চীনের মধ্যে কি আছে? চীন মাল তৈরি করে বাংলাদেশে পাঠায়, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে সমরাস্ত্র। এদিকে খাবার খরচ পড়ছে, মানে জুটছে না, ওদিকে তার সমরাস্ত্র কেনার টাকাটা কোত্থেকে পাবে বাংলাদেশ এখন? সুতরাং ওই যে ট্রেড বাড়াবার চেষ্টা, বাংলাদেশের ট্রেডের অবস্থাটা বলি। বাংলাদেশে প্রতি বছর সম্প্রতি সেটা হচ্ছে 29 বিলিয়ন ডলার বাংলাদেশ চীন থেকে মাল কেনে, আর চীনের মানে যেটা বাংলাদেশের ইম্পোর্ট, আর বাংলাদেশ এক্সপোর্ট করে চীনকে কত সেটা হচ্ছে 1 বিলিয়ন ডলার। তাহলে ডেফিসিট মানে বাংলাদেশের যে বাণিজ্য মানে ফরেক্স ডলার যে সেটা কত যাচ্ছে চীনে প্রত্যেক বছর, 28 বিলিয়ন ডলার এক্সট্রা চলে যাচ্ছে। এতে বাংলাদেশ আবার বাড়াবেটা কি?
একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর যে কারখানা বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে পোশাক তৈরির কারখানা। চীন পোশাক কেনে না বাংলাদেশ থেকে। সুতরাং ওই ট্রেডের কথা বলে, বাণিজ্যের কথা বলে যেটা বলা হচ্ছে ওটা শুধু ওই বহবারঙ্গে রম্বে লঘু ক্রিয়ার ওটা একটা অংশ। আচ্ছা, এরপরে আসছে যে মঙ্গলা পোর্ট উন্নয়ন করা। মঙ্গলা পোর্টের সঙ্গে কিন্তু ভারতেরও চুক্তি আছে। প্রথমে ঠিক হয়েছিল মঙ্গলা পোর্ট চীন করবে, তারপরে অনেকটাই তার মধ্যে ভারতের সাথেও তার চুক্তি আছে। এটা ওইভাবে মানে খুলনা সুন্দরবন এলাকায় এখানে চীনের আসাটা মুশকিল। এরপর বলি সুদের হার। তার হচ্ছে যে সুদটা নিয়ে, যে লোনটা নিয়ে রেখে দিয়েছে বাংলাদেশ, তার সুদের হার হচ্ছে 2 থেকে 3% বর্তমানে। কোনোটায় 2% কোনোটায় 3%। সেটা কমিয়ে 1% করার জন্যে চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যে ঋণ যেটা নেওয়া রয়েছে সেটা 20 বছর মধ্যে সেটা পরিশোধ করার কথা সুদ সমেত, সেটাকে রিকোয়েস্ট করতে গেছেন 30% যাতে করা যায়। এই প্রসঙ্গে বলি, তৌহিদ হোসেন সাহেব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি 2 মাস আগে, 1.5 মাস 2 মাস আগে তিনি গিয়েছিলেন চীনে এই কারণের জন্যে। চীন তার কথা মানেনি, তার কথা শোনেনি। সুতরাং এই লোনের 30 বছর করা এবং সুদের হার ওই 3% থেকে 1% করা, সেটা তৌহিদ হোসেনের কথাও শোনেনি চীন সরকার। চীন এনার কথাও শুনবে না, এটা মোটামুটি লিখে নেওয়া যায়। আর একটা কথা বলি, সেখানটায় হচ্ছে যে এছাড়া তিনি করবেন কি, কিছু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি? এটা হচ্ছে কোনো ফাইনাল এগ্রিমেন্ট, লিখিত 2 পক্ষের মধ্যে চুক্তি হওয়ার, এগ্রিমেন্ট হওয়ার আগে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা বোঝাপড়া হয় যে আমরা এটা করব। তার পরবর্তীকালে আলোচনা সেরে তখন ওটা চুক্তি স্বাক্ষর হয় ফাইনালি। তো উনি নাকি ওখানে MOU করবেন কয়েকটা, তার মধ্যে ওই আমাদের তিস্তা বাঁধ চুক্তির ব্যাপারটাও রয়েছে, সেই ব্যাপারেও উনি কথা বলবেন। লালমনিরহাট নিয়ে কথা বলবেন। এই ব্যাপারে জানি লালমনিরহাট